হ্যালো এভরিওয়ান, ভূতাবাসের একটা নতুন এপিসোডে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন যে আজকে এটা একটা কল রেকর্ডিং এপিসোড হতে চলেছে। আজকে আমার সঙ্গে রয়েছেন সীমন্তী। ঠিক এর আগের একটি এপিসোডে আমি একটি ঘটনা বলেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ঘটনাটা ছিল পার্থর বন্ধুদের সাথে ঘটে যাওয়া পুজোতে একটি সত্যি ভৌতিক ঘটনা। আজকে সীমন্তী আমাদের সাথে যেই ঘটনাটা শেয়ার করেছে, এটি পার্থর নিজের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা, এবং পার্থ সীমন্তীর ছোটবেলার বন্ধু। তো এই জন্য এই ঘটনাটা সীমন্তী আমাদের সাথে শেয়ার করেছে। পুরো শুনতে থাকুন। আশা করি এই ঘটনাটা আপনাদের কাছে নতুনত্ব একটি ঘটনা মনে হবে। তাহলে চলে যাচ্ছি আজকের ঘটনায়। হ্যালো। হ্যালো। হ্যাঁ, সীমন্তী। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার, কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো। আচ্ছা। তুমি এর আগে আমাদের ভূতাবাসে দুটো ঘটনা শুনিয়েছো অলরেডি হ্যাঁ। কল রেকর্ডিং এ, এবং এর আগেও একটা ঘটনা তোমার এক বন্ধুর সাথে, মানে তোমার ছোটবেলার এক বন্ধুর সাথে ঘটেছিল, যেটা পুজোর সময় ঘটা একটা ঘটনা 2019 সালে, যেটা আমি অলরেডি এর আগের এপিসোডে শুনিয়েছি আমাদের দর্শকদের। তো আমি হ্যাঁ, চাই যে, হ্যাঁ, পার্থর ঘটনা। হ্যাঁ হ্যাঁ, আমি পার্থর শুনলাম ঘটনা। তুমি মানে তখন আমি শুনলাম পার্থ যে পাঠিয়েছে তোমাকে, কিন্তু ওর আসল ঘটনাটাই ও কেন পাঠায়নি এটা আমি ভেবে অবাক হলাম। মানে ও যেটা নিজে খুব ভয়াবহভাবে ফেস করেছে, ওটাকে কেন তোমায় বলেনি আমি জানি না। আমি শুনলাম রিসেন্টলি, আমি এক্সপেক্ট করেছিলাম এই ঘটনাটাই বলবে ও, কিন্তু ও তো বলেনি। তো ওইটাই আর কি, মানে হ্যাঁ, পার্থ আমার ছোটবেলার বন্ধু আচ্ছা, এমনিতেও। না, তুমি তাহলে, তোমাকে তো ঘটনাটা বলেছে, তাহলে আমি একবার ওকে বলেছিলাম যে ও কল রেকর্ডিং এর মাধ্যমে বলবে কিনা। যাই হোক, তোমাকে যখন শেয়ার করেছে, হুম আমি হুম চাই যে তুমি বলো ঘটনাটা ওর সাথে কি ঘটেছিল। এবং ওর নিজের, যেহেতু নিজের সাথে এটা এক্সপিরিয়েন্স হয়েছিল ওর, হুম হুম। শুরু করো তুমি তাহলে, কি হয়েছিল ঘটনাটা। নিশ্চয়ই নিশ্চয়ই, ও হয়তো রেকর্ডিং এ তোমাকে বলতো, কারণ রিসেন্টলি ওর মা একটু অসুস্থ, সেই কারণে একটু ব্যস্ত রয়েছে হয়তো, সেই কারণে হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। কোনো ব্যাপার না। আমি ওর এই ও যেটা আমাকে ও সব থেকে, ওর লাইফের সব থেকে যে ভয়ের যেটা ও ফেস করেছে ইনসিডেন্টটা, তো সেটা আমি বলে দিচ্ছি। তো ও নিশ্চয়ই জেনে যাবে পরে। তো একদম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে, মানে ও আমাদেরকে, তুমি যে আগের ওর ঘটনাটা বলেছিলে যে পুজোর রাতে যেটা ঘটেছিল ওর বন্ধুদের সাথে, ও সেই ওই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছিল। মানে আমরা বন্ধুরা খুব আড্ডা দিই একসাথে জমায়েত হয়ে। তো তখন বলেছিল, তো আমরা তখন প্রথম ঘটনাটা শুনে সত্যি একটু হাসাহাসি করেছিলাম, বন্ধুরা যেটা করে, যে হুম। ভালোই বেশ বানিয়েছে তোর বন্ধুরা গল্পটা, মানে তুইও ভালোই সায় দিয়েছিস। তখনও বলেছিল, দেখ আমি খুব একটা বানিয়ে কথা বলার ছেলে তো নই, তোরা জানিস। কারণ পার্থ অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই ভীষণ মেরিটোরিয়াস স্টুডেন্ট, সত্যি বলছি। আর প্রচন্ড কুল ব্রেইনের ছেলে, প্রচন্ড কুল ব্রেইন, কোনো কিছু বন্ধুদের মধ্যে ম্যানেজ করা, কোনো ভালো বুদ্ধি দেওয়া, এসবে এক্সপার্ট পার্থ। তো আচ্ছা। এখনো মানে আমরা কোনো কিছুতে ডিপেন্ডেন্সি কি করব একটু বল, কোনো রকম সিচুয়েশনে, বিপদে সিচুয়েশনে পড়লে ও সবসময় আমাদেরকে অ্যাসিস্ট করে, মানে নানাভাবে বোঝায়। তো খুব কুল ব্রেইনের ছেলে, আর একটু সাহসও আছে বলতে পারো, বুদ্ধিদীপ্ত ছেলে। তো ও, ওর যে সব থেকে ভয়ের ঘটনাটা আমাদেরকে বলেছিল, তো ওটা শোনার পর আমি ওকে বলেছি যে তুই আমাকে বাড়ি দিয়ে আসবি, মানে আমি একা যেতে পারবো না, আমার এত ভয় লাগছিল। বলেছে অনেক রাত্রির বেলা, তখন আমরা বাড়ি চলে যাওয়ার সময় হয়েছে। তো ও বলেছে, হুম। তখন ও হাসছিল, তখন আমি বললাম তুই হাসবি না, তুই আমাকে বাড়ি দিয়ে আসবি, কারণ ওর বাড়ি যাওয়ার পথে আমার বাড়ি পড়ে, তো যথারীতি আমাকে বাড়ি এগিয়ে দিয়ে তো তখন ও বাড়ি চলে গেছিল। এই মানে ঘটনাটা এতটাই, এতটাই ভয়? এতটা ভয় লেগেছিল আমার, মানে আমার তো ভয় লেগেছে, বা পার্সোনালি যারা দর্শকরা শুনবেন আমি জানি না, তাদেরও হয়তো ভয় লাগবেই। বেশ ভালো ঘটনাটা। আর এই ঘটনাটা অনেক বছর আগের। আর ও আমাকে বলেছে এই হার্ডলি 2 বছর আগে আমাকে বলেছে। একটা গেট টুগেদার হয়েছিল, তখন আমাদেরকে বলেছিল, তখন আমি বলেছিলাম আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবে, আমার এত ভয় লাগছে। তো এটা আমি অ্যাকচুয়ালি এক্সাক্ট প্লেসটা মেনশন করছি না, এটা কলকাতারই একটা কোনো জায়গায় প্লেসটা। তো কারণ এটা একটা অনেক সেফটির কারণে বলছি আমি। কেন জায়গার নামটা এক্স্যাক্টলি বলছি না সেটা মানে বললে পরে সবাই বুঝতে পারবে।
মানে ওইখানে একটা একটা 52 বিঘার মাঠ বলে একটা জায়গা আছে। মানে লোকেরা ওই জায়গাটার নাম দিচ্ছে 52 বিঘার মাঠ, মানে অনেক পুরনো জায়গা। তোর কাছাকাছি একটা মিলও আছে, মিলটা বন্ধ হয়ে গেছে। এবং খুব পুরোনো একটা টাইমে ব্রিটিশ পিরিয়ডে মনে হয় রেলগাড়ির বগি তৈরি হতো, মানে একটা কাঠ শেড মতোও আছে। মানে মাঠটা মোটামুটি বিশাল বড়, ঠিক আছে? তো ওখানে ওই মাঠের কাছাকাছি একটা কোনো টিউশন সেন্টার ছিল, খুব কাছাকাছি না, মোটামুটি ওই এরিয়ার পাশের কোনো এরিয়াতে। তো পার্থর টিউশনে এই ঘটনাটা ঘটেছে, মানে টিউশন ফ্রেন্ডদের নিয়ে। এই ঘটনাটা প্রায় 10 বছর আগের বলতে পারো, কারণ পার্থরা তখন 11-12-এ পড়ে। আচ্ছা। বুঝতেই পারছো 11-12-এ ছেলে মেয়েদের বয়স আর তার মানসিকতা, তার কিউরিসিটি কিরকম থাকে ওই টাইমে। তো ওই টাইমের ঘটনা 10 বছর আগে। তখন মানে ওই ছোট ছোট নোকিয়া বা স্যামসাং এর মোবাইলগুলো চলতো। এইরকম এত বড় বড় স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন আসেনি আমাদের হাতে তখন। তো আমাদেরকে বলছে যে মানে ওটা আমার লাইফের যা এক্সপিরিয়েন্স, তারপরে আমি পণ নিয়েছি, প্রমিস করেছি লাইফে কোনো রকম প্যারানর্মাল এক্সপেরিমেন্ট করব না। কারণ আমার জীবনে যা শিক্ষা হওয়া শিক্ষা হয়ে গেছে এটার পরে। আচ্ছা, তো মানে ওই তখন ঘটনাটা ওর সাথে, এই যে ঘটনাটা এটা ঘটার পর তো এটা বলেছে। ও এটা বলছে ওটাই আমার ফার্স্ট আর লাস্ট। মানে আমি আর নিজে থেকে কোনোদিন কোনোদিন আমার সঙ্গে সিচুয়েশন এটা ক্রিয়েট করলো সেটা আলাদা কথা, কারণ আমি কোনোদিন কিন্তু নিজে থেকে গিয়ে কোনো কিছু এক্সপেরিমেন্ট করব না। ওর যা শিক্ষা হয়েছে এই ঘটনার পর। তো 52 বিঘার মাঠটা আমি বলছি কি হয়েছিল। ওখানে ওই টিউশন স্যার ছিলেন। ও অনেক মাস্টার মশাই দেখবে খুব ভালো পড়াশোনা করার সাথে সাথে খুব ভালো গল্প বলে ছাত্রছাত্রীদের। তো তখনকার দিনে আমাদের টিচারদের খুব সখ্যতা ছিল আমাদের সাথে। তো পড়াতেনও প্লাস গল্পও করতেন। তো ওর 14-15 জনের একটা ব্যাচ ছিল ওর, মোটামুটি টিউশনে। তো সবাই মিলে পড়তো, গল্পও করতো। তো ওদের বন্ধুদের মধ্যে বন্ডিংও খুব ভালো ছিল, টিউশন ফ্রেন্ড ও যেটা বলেছে। মানে ওদের একটা ক্রিকেট টিমও ছিল, ইভেন 11 জনের ক্রিকেট টিম। আর 14-15 জন থাকার সুবাদে কি হতো, কোনোদিন কেউ ধরো রোজ ক্রিকেট খেলা চাই ওদের, মানে ব্যাট বল নিয়ে উইকেট নিয়ে চলে যেত। কাছাকাছি অনেক মাঠ ঘাট রয়েছে, তো ওখানে কোথাও একটা খেলতো ওরা। তো মানে কেউ ওই 14-15 জনে কেউ হয়তো যেতে পারলো না, ঠিক 11 জন জোগাড় হয়েই যেত ওদের খেলার জন্য। এত নেশা ছিল ওদের। তো এরকম ওদের ওই যে মাস্টারমশাই এদিনকে গল্প করেছে যে 52 বিঘার মাঠের গল্পটা উনিই স্টার্ট করেছে ফার্স্ট। তো উনি বলতে জানিস এখান থেকে কত কিলোমিটার দূরে একটা মাঠ আছে, এরকম 52 বিঘার মাঠ, ব্রিটিশ আমলের মাঠ। আর ওখানে বিশাল বড় মাঠ, মানে ওখানে ঝোপ জঙ্গল মাঠ সবকিছু রয়েছে। এমনকি রেলগাড়ির বগি তৈরি হতো, কাঠশেড পড়ে রয়েছে। ওই জায়গাটা থেকে পচা মাংসের গন্ধ আসে জানিস। আর ওখানে অনেক মার্ডার করে ফেলে রাখা হয়েছে, মানে এইভাবে ভেবে উনি গল্প করছেন। এবারে পার্থ বলছে যথারীতি ওরা ওই বয়সের ছেলে, ওদের খুব মানে কিউরিসিটিটা লেভেলটা প্রচন্ড বেশি ওই বয়সে। স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকেরই থাকে, খুব স্বাভাবিক। তো সবাই বলছে যে আরো বলুন স্যার, আরো বলুন স্যার। বলছে এই তো বললাম। বলছে না আরো কি কি আছে বলুন। তখন বলছে যে কি করবি আর জেনে, ওখানে ওই সমস্ত মানে অ্যাকচুয়ালি এই কারণে আমি এক্সাক্ট লোকেশন বলছি না, ওখানে প্রচুর ইললিগাল সমস্ত বিজনেস হয়, স্মাগলিং হয় বলতে পারো। মানে বুঝে নাও সমস্ত রকম কাজকর্ম হয় ওখানে। বহু কারখানা তৈরি করার চেষ্টা করা হয়েছে। মিলটাকে নতুন ভাবে যে বন্ধ হয়ে আছে সেই মিল মানে নতুন করে করা মানে শুরু করার চেষ্টা করা হয়েছে, সেটাও করতে দিচ্ছে না। রেসিডেন্সিয়াল এরিয়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে। মানে কিছুই করতে দেওয়া হয় না, যেটা মাস্টারমশাই বলেছিলেন। যদি কেউ করতেও যায় তাহলে সেখানে মানে লাইফ থ্রেট চলে আসে কোনো প্রমোটারের কাছে বা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার কাছে লাইফ থ্রেট চলে আসে। ইভেন এরকমও হয়েছে মানে জোর করে ওইখানে কিছু করতে গিয়ে সেখানকার লোকজন অ্যাসোসিয়েটেড হয়তো মেরে মাটিতে পুঁতে রাখা হয়েছে। মানে অনেকটা জায়গা তো এরকম মেরে ফেলে রাখতে কোনো খুব একটা অসুবিধা হতো না। তো ওই জায়গাটা বরাবরই হন্টেড। অনেকেই নাকি অনেক কিছু ফিল করেছে ওখানকার লোকাল লোক, মানে যেটা মাস্টারমশাই বললেন উনি জানেন। আর অনেকে নাকি কাটা বডি পড়ে থাকতে দেখেছে, মানে এইরকম দেখেছে হাত পা কাটা অবস্থায়, মুন্ডু কাটা অবস্থায় পড়ে রয়েছে, অনেকেই দেখেছে। তো ওরা প্রথমে শুনেছে, মানে একরকম কল্পনার জগৎ যা থাকে শুনেছে পুরোটা। শুনে হজম করেছে, করে এবারে তো কিছু বলেনি, সেদিনের মতো পড়া হয়ে গেছে। কিছুদিনের মধ্যে ওরা মানে প্ল্যান করেছে যে 52 বিঘার মাঠে চল যাই একদিন। এবারে ডেফিনেটলি একটা গ্রুপের মধ্যে সবাই তো আর সাহসী হয় না, অনেকে ভীতুও ছিল। অনেকে বলছে না না কি দরকার, মাস্টারমশাই বলেছে
গল্পের মতো শুনে ছেড়ে দে না। ন্যাচারালি সেটাই হওয়া উচিত। কিন্তু ম্যাক্সিমাম ছেলে নাছোড়বান্দা, না যাবো ওখানে, কি আছে দেখতে যাব। এবার সবাই বলেছে কিউরিওসিটি থাকে বেশি। কিউরিসিটি, আর ওই বয়সে প্রচন্ড বেশি, 17, 18, 19 বছর বয়সে প্রচন্ড কিউরিসিটি লেভেল থাকে। তো বলছে যে যাবো না, যাবোই যাবো। তো অনেকে বলছে যাস না, অনেকে বলছে যাবো। এবার মেজরিটি ওদের ভোট হয়েছে, মেজরিটি লোকজন যাবো বলেছে। আচ্ছা ঠিক আছে। এবারে ওরা ঠিক করেছে যে 11 জনের যে ক্রিকেট টিম ওরা যাবে মাঠে, আর সন্ধ্যের পরেই যাবে। আর এটা ছিল কিন্তু সামার সিজন, বলে রাখি। মানে যে সময় ওরা জিনিসটা ঘটেছে ওদের সাথে, ওটা ছিল গরমকাল, কোনো একটা গ্রীষ্মকাল ছিল। তো ওরা তখন বলেছে যে একটা কাজ কর, দিনের বেলা ঘুরে আসি। যারা মোটামুটি তুলনায় একটু ভীতু, ওরা বলেছে চল দিনের বেলা দেখে আসি মাঠটা। তো সবাই বলছে পাগল, রোদে পুড়ে মরার জন্য, এত গরমে ভাই সন্ধ্যের আগে তো বেরোবোই না কেউ। তো পার্থ যেহেতু একটু দলের প্রতিনিধিত্ব করে, একটুখানি কুল ব্রেনের ছেলে, ও দেখছে ও দুদিকেই মান রাখার চেষ্টা করছে। ও বলছে তাহলে একটা কাজ কর, বিকেল বিকেল যাই, পড়ন্ত রোদ যখন হবে, তো গিয়ে মোটামুটি সন্ধে নামার মধ্যে মধ্যে আমরা চলে আসবো, তো ঘুরে দেখে আসি কি আছে না আছে, আলো থাকবে কম করে, তো চলে যাব। তো মোটামুটি নিম রাজি হয়ে অনেকে রাজি হয়েছে। তো সবাই একটা ডেট ফিক্স করে, ঠিক ছিল যে 11 জনের যারা আছে, মানে যে ক্রিকেট টিমটা 11 জনই যাবে। তো কোনো কারণবশত এ বলছে যাব, ও বলছে যাব না, এই করে মোটামুটি 8 জন গেছিল। ও যা বলেছে যে 8 জন গেছি আমরা। এবারে 8 জনের মধ্যে 4 জন একটু, 3-4 জন একটু ভীতু, আর ও আর অতনু বলে একটি ছেলে ছিল, ওরা দুজন প্রচন্ড সাহসী। মানে পার্থ আর অতনুই কিন্তু গ্রুপটার মধ্যে একটু কুল ব্রেনের ছেলে। আর 3টে পাকা ছেলেও ছিল, তারা মানে সাহসটাকে দেখাচ্ছে বেশি করে আর কি, যা করে আর কি, চল যাব, মানে প্রচন্ড এক্সাইটমেন্ট গেছে। এবারে ওই বয়সের আর বুদ্ধি কি, উইকেট নিয়ে গেছে, ক্রিকেট যে খেলে উইকেট, ভারী ভারী উইকেট গুলো নিয়ে গেছে। 4টে উইকেট নিয়ে গেছে মোটামুটি, নিয়ে বলছে যে ভূত এলে মারবো, মানে ওরকম একটা ইম্যাচুরিটি মেন্টালিটি। তো উইকেট নিয়ে গেছে, শক্ত শক্ত মোবাইল নিয়ে গেছে, আর নিয়ে গেছে যেটা, ওরা 4টে টর্চ নিয়ে গেছে, বড় বড় টর্চ, যে পাওয়া যায় না, অনেক দূর অব্দি আলো যায়, অনেকটা আলো। ওই 4টে টর্চ নিয়ে গেছে। তো সবাই গেছে। বিকেল যেতে যেতে, আর বাঙালির টাইম যেটা বলে, পিছোতে পিছোতে ওর পার্থ বলছে যে বেশ খানিকটা লেট হয়ে গেছে, রোদও পেরিয়ে খানিকটা ওই বিকেল সন্ধ্যের মাঝখানে আমরা রওনা দিয়েছি। ডেফিনেটলি বেশ কিছুটা তো যেতে তো হবেই। একদিন গিয়ে লোকেট করে এসছে যে মাঠটা কি করে যেতে হয়, ওরা দেখে এসছে দুজন। তারপরের দিন যথারীতি ওই দুজন নিয়ে রওনা দিয়েছে, মানে যেই দুটো ছেলে এক্সট্রা পাকা ছিল ওরাই দেখে এসছে, ওরাই নিয়ে এসছে। তো ওরা ঢুকছে, মাঝখানে 2-3 জন তো খুবই ভীতু। এবারে অনেক ভূতের মুভিতে দেখো না, হাত ধরে এরকম গোল করে ঢোকে, ওরকম গোল করে ঢুকেছে, মানে ঠোকাও চাই, ভয়ও লাগছে, দুটোই। তো একটা ছেলে প্রচন্ড নার্ভাস ছিল ওদের গ্রুপে, ও বলছে যে ভাই আমি কি বাড়ি চলে যাব, আমার প্রচন্ড ভয় লাগছে, মানে এতটাই নার্ভাস হয়ে গেছে, ঠক ঠক করে কাঁপছে, ঢোকার আগেই কাঁপছে। মাঠটার মুখে একটা গেট আছে, গেটটা তো এমনি জং ধরা ভাঙা, মানে আলাদা করে ভূতের প্রেজেন্স লাগবে না, গেটটা দেখলেই তোমার ভয় লাগবে, এমনি হন্টেড, একটা ক্রিপি একটা এনভায়রনমেন্ট আর কি, পুরো ক্রিপি। মানে ফট করে খানিকক্ষণের জন্য দেখলেও মনে হবে গ্রেভইয়ার্ড, ওটা কেউ অনেকদিন যায় না, অ্যাবান্ডন তো জায়গাটা, পুরো শ্যাওলা পড়ে রয়েছে ওরা বলছে। ঢুকেছে, এবারে ঢুকতে ঢুকতে তো আস্তে আস্তে তো সন্ধে তো হচ্ছে। এবারে পার্থ বলছে বলছে প্রথমে তো আমি খুব সাহস নিয়ে, মানে এক বুক সাহস নিয়ে ঢুকছি, এধার ওধারে কথা বলছি, কারণ ভয়ের কথা বললে তো এমনি যারা নার্ভাস তারা আরো ভয় পেয়ে যাবে। তো বলছে ঢুকছি, সামনে দুজন মানে অতনু আর পার্থ ছিল, যেহেতু ওরা একটু সাহসী আর মাথা ঠান্ডা রাখতে পারে। আর পেছনে যে দুটো ওই ছেলে এক্সট্রা বোঝে, ওই ছেলে দুটোর নামও এস দিয়ে বলেছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। একজনের নাম ছিল সমীরণ, আরেকজন শঙ্খদ্বীপ। হ্যাঁ, সমীরণ আর শঙ্খদ্বীপ ছিল। তো ওদেরকে পেছনে দিয়েছে, মাঝে যে 3-4 জন তারা মাঝখানে ছিল, মানে নিচে ডেসক্রিপশন দিয়েছে। আর হাতে একটা করে উইকেট, 4 জনের হাতে 4টে উইকেট, এই হচ্ছে ওদের সরঞ্জাম। এবারে ভয়ের জিনিসও বলো, শুধু ভূত নয়, সাপ খোপের ভয় থাকে, জন্তু জানোয়ার থাকতে পারে, অনেক রকম চোর ডাকাত থাকতে পারে, ছিনতাইবাজ। তো সে এমনি অন্ধকার হয়ে আসছে।
পার্থ বলছে, জানিস আমি যতটা ঢুকছি তত যেন মনে হচ্ছে টেম্পারেচার কমছে। ওই গরমকালে যেখানে লোকে দরদর করে ঘামছিলাম আমরা মাঠের বাইরে অবধি, তারা মাঠে ঢুকে 2 মিনিটের মধ্যে ঘাম শুকিয়ে গেল। আর যত ভেতর দিকে ঢুকছি মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গ থেকে একটা অন্য এলাকাতেই ঢুকে পড়েছি, এত ঠান্ডা লাগছে। বসে রীতিমতো গায়ে গুজবাম্প দিচ্ছে, গা কাটা দিচ্ছে আমাকে বলছে। তো ঢুকছে, এবারে খানিকটা ঢুকতে ঢুকতে ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। আর যে প্রচন্ড নার্ভাস ছিল সে বলছে, আমি বাড়ি যাব এখন, আমি কোনো কথা শুনবো না, তোরা আমায় ছেড়ে দে, আমাকে কেউ এগিয়ে দে, তোরা তোদের মতো যা ভাই। তো ওরা তো কেউ ছাড়বে না যথারীতি, কারণ কেউ ছাড়েনি। বন্ধুরা বলছে যে, আরে বাবা আমরা বাকি 7জন তো আছি, তোর কিছু মানে কোনো রকম বিপদ হলে তুই বাঁচবি, তোকে কথা দিলাম, আমরা 7জন তোকে বাঁচাবো, এইসব বলে টলে নিয়ে গেছে। এবারে যেটা ভয় লেগেছে, পার্থ দেখছে মোবাইলটা খুলে, টর্চ নিতে নিতে মোবাইলটা খুলে দেখছে মোবাইলের টাওয়ারটাও কমে এসছে। যেন একটা মনে হচ্ছে তো অন্য পৃথিবীতে চলে এসছে, ওদের একটা ফিল হচ্ছে। মানে মানে ওই জায়গাটা ফোনের টাওয়ার কি মানে শুধু ওরই নাকি কারোরই ছিল না ফোনের? হ্যাঁ, সেটাই তো আমি বলতে যাচ্ছিলাম। ও অতনুকে পরে ফিসফিস করে জিজ্ঞেস করছে, কারণ বেশি জোরে কথা বলে যারা নার্ভাস তারা আরো ভয় পেয়ে যাবে, যাওয়াই হবে না হয়তো ভিতরে। তো অতনুকে ও ফিসফিস করে বলছে, অতনু দেখ তো মোবাইলটা টাওয়ার আছে। অতনু বলছে, না রে, টাওয়ার তো কমে আসছে, একটা শুধু একটা পয়েন্ট, একটা দাড়ি মতো ওটাই আর কি টাওয়ারটা চলছে। ওই তখন আগেকার দিনে ফোনে যে টাওয়ারটা দেখাতো, ছোট থেকে বড় হচ্ছে টাওয়ার গুলো, ওইটা। তো বলছে ঠিক আছে চল না। তো ওরা দেখতে পাচ্ছে দূরে একটা আলো জ্বলছে, এটা ল্যাম্প পোস্টের আলো না কোনো বাড়িতে কেউ লাইট জ্বালিয়েছে সেটা বুঝতে পারছে না। বলছে ওই তো আলো দেখা গেছে, এবার না ঘুটঘুটে অন্ধকার স্টার্ট হয়ে গেছে। এমনি ওরা দেরি করে পৌঁছেছিল, আর টর্চ রয়েছে ওই একটা বাছোয়া। এইবারে ওই আলোটা দেখে এবারে অদ্ভুত ভাবে বলছে যে যত এগোচ্ছে আলোটা যেন আরো দূরে সরে যাচ্ছে। মানে মনে হচ্ছে যতটা ডিস্টেন্সে আলোটা ছিল ঠিক ততটা ডিস্টেন্সেই রয়েছে, একটু তো ডিস্টেন্স কমবে, সেটাও কমছে না। ঘটনাচক্রে কিছু দূর যাওয়ার পর যথারীতি মাস্টারমশাই যেরকম বলেছিলেন ওদেরকে, ওদের ভয়টা লাগা স্টার্ট হয়। পচা মাংসের গন্ধ আসতে শুরু করেছে। পুরো মানুষ পচে মরে থাকলে বা বড় কোনো জন্তু জানোয়ার পচে মরে থাকলে তার মাংসের যেরকম গন্ধ আসে একটা গন্ধ আসতে স্টার্ট করেছে। এবারে মানে সেখান থেকে ওদের ভয়ের সাথে সাথে ওয়াক পাচ্ছে, এবারে বমি তো পাচ্ছি স্বাভাবিক, অত গন্ধের মধ্যে খুব সাফোকেশন হচ্ছে, তো খুব গুমোট লাগছে। আর তার সঙ্গে টেম্পারেচারটা যেন আরো কমছে যত ভিতর দিকে ঢুকছে, এবং ওদের খুব অস্বাভাবিক লাগছে। এবারে কি হচ্ছে, আস্তে আস্তে খানিকটা এগোনোর পর যে ছেলেটা প্রচন্ড নার্ভাস ছিল ও বলছে, আমার আর শরীর চলছে না, আমি কিন্তু যে কোনো সময় বসে পড়বো। মানে ও হাঁটার পরিশ্রমের থেকে বড় কথা ওর ভয়ে ও ওরকম করছে। এবারে পার্থ আর অতনু ভাবছে যে আমরা যদি 2-3 জন না সামলাতে পারি পুরো গ্রুপটা, মানে ওটা তো খুব কুল ব্রেনের ছেলে, আমি তোমাকে বললাম, ওরা ভাবছে এটাই যে এখন যদি ছত্রখান হয়ে সব অন্ধকারের মধ্যে যে যেদিকে পারে দৌড় লাগায় তাহলে কিন্তু বিশাল বিপদ হয়ে যাবে, কেউ কাউকে খুঁজে পাবে না, ফোনের টাওয়ার নেই। এবারে কিছু বিপদ হলে বাড়ির লোক আর মাস্টারমশাইকে কি জবাব দেবে, সেটাই তো বুঝে উঠতে পারছে না। তো যাই হোক, ওরা অন্য গল্প করতে করতে হাসাহাসি মানে হাসার চেষ্টা করছে আর কি, ভয় তো সবারই করছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে তো গন্ধটা প্রচন্ড তীব্র হচ্ছে যত কাছে আসছে, মনে হয় যেন সামনেই কিছু মরে পড়ে রয়েছে এরকম। তা এধার ওধার কথা বলতে বাকি সবারই গাটা গোল আছে, সবাই বলছে কি চল ফেরত যাব, কারণ অনেকটা রাস্তা চলে এসেছি। পার্থ তখন বলছে চলেই যখন এসছি আর একটু দেখি কি আছে না আছে। তো চারিদিকে ঝোপঝাড় জঙ্গল, আর কিছু নেই। এইবারে যেটা দেখতে পেয়েছে ওটা মালগাড়ির বগি পড়া ছিল, ওটা ওদের চোখে পড়েছে। এটা ডিস্টেন্স এই 20 হাত মতো ডিস্টেন্স, তাও নয়। আচ্ছা, এরকম ওরা দেখতে পেয়েছে। তো সবাই মিলে টর্চ ফেলেছে, ফেলে এবারে যে ওই বয়সে যে এক্সাইটমেন্ট হয়, হই হুল্লোড় করে উঠেছে যে ওই দেখ মালগাড়ির বগি, মাস্টারমশাই ঠিক বলেছিল আছে। এইবারে সবাই খুশি হয়েছে। এবার যে ভয়ে ছিল সে বলছে এবার দেখাতে হয়ে গেছে, এবার চল ফেরত চল, এরকম করছে। হঠাৎ করে একটা শুকনো আওয়াজ হচ্ছে, কটকট 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 আওয়াজ হচ্ছে। ওরা না চমকে গেছে, চমকে না দাঁড়িয়ে গেছে, ওরা যে হাঁটছিল ওরা দাঁড়িয়ে গেছে। মানে শুকনো ডাল যেমন মট মট করে ভাঙলে যেরকম আওয়াজ হয়, পট পট মট মট ওরকম আওয়াজ হচ্ছে।
এবারে ওরা বয়সটাও যত বয়সী হোক, আমি কম বয়সে দোহাই দেবো না, সত্যিকারে আমিও ভয় পেতাম ওখানে থাকলে। মানে ওই আওয়াজে ওই নিস্তব্ধ জায়গায় শুধু ঝিঝি পোকার ডাক ছিল আর ওরা কথা বলছিল, ওখানে ওরকম ডাল ভাঙার আওয়াজ বা ঝোপ থেকে কোনো জন্তু মানে মুভ করলে যেরকম মটমট মটমট আওয়াজ হয় শুকনো পাতার, ওরকম আওয়াজ। এবারে টর্চ ফেলতেও এবার ওরা ভয় পাচ্ছে। সামনে কোনো জন্তু দেখলো, কি দেখবে সামনে কে জানে, কেউ সেটা অ্যাটাক করলে তো শেষ। উইকেট নিয়ে কতক্ষণ বাঁচাবে কে কাকে? ততক্ষণে ওদের এই বুদ্ধিটা এসছে যে উইকেট দিয়ে তো শুধু বাঁচানো যাবে না 8 জনকে। তখন মানে অনেক সাহস করে পার্থ আর অতনু পেছনে যারা ছিল, যে দুটো ছেলে, ওই শঙ্খ না সমীরণ, হ্যাঁ, এদের দুজনকে বলছে যে তোরা একটু টর্চ মেরে দেখ তো। ওরাও ভয় পাচ্ছে, ওদেরও গলা কাঁপছে, বোঝা যাচ্ছে। বলছে দাঁড়া দেখছি আশেপাশে কি আছে। মাঝের 4 জনের অবস্থা তো এমনি ভয়ে ওরা খারাপ হয়ে রয়েছে। ওরা বলছে চারদিকে টর্চ পেলুই ভাই, তার থেকে গুটি গুটি পায়ে চল না, ফেরত যাই, বলছে অলরেডি। হঠাৎ করে অতনু টর্চটা ওই মালগাড়ির বগির দিকে ছিল, ও না অতনু না এই করে মানে টর্চটা ফেলে দিয়েছে হাত থেকে, ওরকম আওয়াজ করে উঠেছে, আওয়াজ করে টর্চটা ফেলে দিয়েছে। পার্থ বুঝতে পেরেছে, যেহেতু অতনু ওর সামনেই গায়ে গায়ে ছিল, পার্থ বুঝতে পেরেছে কিছু তো একটা হয়েছে। তো অতনুকে ধরেছে, ধরে মানে জিজ্ঞেস করা, মানে ওর গা হাতাচ্ছে আর কি। অন্ধকারে তো অত বোঝা যাচ্ছে না, আর অমাবস্যার রাতও ছিল না। ও বলছে চাঁদের আলো 10 to 20% সাপোর্ট দিচ্ছিল, একেবারে যে ঘুটঘুটি তা নয়, মোটামুটি আঁচ করা যাচ্ছে। অতনুকে ধরে দেখছে থরথর থরথর করে কাঁপছে আর পুরো বডি ঠান্ডা হয়ে গেছে ওর। পার্থ বুঝেছে কিছু একটা হয়েছে। তো অতনুকে কি হয়েছে সেটাও জিজ্ঞাসা করেনি। তো পার্থ বলছে মানে বাকিরা যাতে ভয় না পায়, বলছে পারিসও বটে, একটা টর্চও হাতে নিতে পারিস না, দাঁড়া তুলছি। ওদেরকে বলছে দাঁড়া তো, ওর টর্চটা হাত থেকে পড়ে গেছে। পার্থ যেটা দেখেছে, পার্থ টর্চ আর অতনুর টর্চ, দুটো বড় বড় টর্চ ও তুলতে গেছে। এবার ডেফিনেটলি আমরা আনকনসিয়াসলি দুটো টর্চ যখন মাটি থেকে তুলি, জ্বলন্ত অবস্থায় ছিল টর্চ দুটো, দুটো টর্চের আলোটা অটোমেটিক মালগাড়ির বগির দিকে উঠেছে। পার্থ একটা সিন দেখেছে, বলছে আমি যখন ওই দৃশ্যটা দেখেছি আমার পুরো হাড় হিম হয়ে গেছে দৃশ্যটা দেখে। মালগাড়ির দিকে কিছু একটা দেখেছে, মানে মোটামুটি বোঝা যাচ্ছে অতনু আর পার্থ কিছু একটা দেখেছে। এবারে দেখার পরে এবারে পার্থ অতনুকে ঝাঁকি দিয়েছে, জোরে ঝাঁকি দিয়ে বলছে এই কি হয়েছে? অতনু বলছে ওটা কি, ওটা কি, এরকম করছে। পার্থ বলছে চুপ কর চুপ কর। মানে পার্থ বুঝতে পেরেছে যে অতনু যদি এখন প্যানিক করে, পার্থরও অটোমেটিক মানুষ তো প্যানিক শুরু হয়ে যাবে, বাকিরা তো হয়ে গেছে। তারপরে তখন পার্থ বলছে কি হয়েছে অতনু, শরীর খারাপ করছে? তখন অতনু না ফট করে বলে ফেলেছে ওভাবে কে ওঠে রে মালগাড়ির ওপরে, মানে ভয়ে না ওরকম, মানে আমি তোমাকে নর্মাল ভয়েসে বলছি, অতনু রীতিমতো প্যানিক করে বলছে ওভাবে কে ওঠে রে, এরকম করে বলেছে। আর বাকিরা কেউ কিছু বুঝতে পেরেছে, কিছু বুঝে ওঠার আগে যে সব থেকে নার্ভাস ছিল সে নাকি ওখানেই মাটিতে বসে পড়ে হর করে বমি করে দিয়েছে ওখানেই। মানে ও তখন বলছে একটা কাজ কর, মানে ও তখন খুব ক্ষেপেও গেছে, বলছে একটা কাজ কর, হয় আমার এখানেই ছেড়ে দে, আমি মরে পড়ে থাকি, আর তা না হলে তোরা কিছু একটা কর, মানে আমার আর শরীর দিচ্ছে না। তারপরে সবাই কি করবে, সবাই মিলে এবারে যারা বাকিরা ছিল সবাই ভয় পেয়ে গেছে, বলছে না না এখান থেকে চল। তারপরে ওরা ওখান থেকে, সে একটা মানুষের শরীর যদি ছেড়ে দেয়, সে শুয়ে পড়ে, তাকে তোলা খুব কঠিন, কারণ বডিটা ভারী হয়ে যায়। এবার 7 জন মিলে ওকে মানে সেই চ্যাংদোলা করতে করতে নাকি নিয়ে গেছে বাকিটা। মানে ওদের মেইন রোডে আসতে ওদের 15 মিনিট টাইম লেগেছে। আচ্ছা এবারে ফিরেছে, ফেরার পরে তারপরে তো মেইন গেটে বাইরে এসে আবারও বমি করেছে ছেলেটা, নাকি এতটাই শরীর খারাপ হয়ে গেছিল। তারপর চোখে মুখে জল দিয়ে তারপর 2জন ওকে বাড়িতে দিয়ে এসছে। এবারে তো বাড়ি গিয়ে প্রত্যেকের জ্বর গায়ে, মানে হয়তো ভয়ের থেকেই জ্বরটা এসছিল। তো তারপরে মাস্টারমশাইয়ের টিউশনে যথারীতি কামাই হয়েছে 2-3 দিন। তো উনি সবাইকে জিজ্ঞেস করছে ফোন করে করে, কি রে তোদের কি হলো, তোরা কামাই করা শুরু করে দিলি। ইন দ্য মিন টাইম কি হয়েছে, যে বাকি ছেলেরা যায়নি 52 বিঘার মাঠে, ওদের মধ্যে কেউ তো কিছু জানতো, ওরা মাস্টারমশাইকে বলে দিয়েছে ওরা না 52 বিঘার মাঠে গেছিল।
তারপরে মাস্টারমশাই বাড়িতে যখন পড়তে গেছে, তো মাস্টারমশাই কি দিয়ে মারবে ঠিক করতে পারছে না, প্রচন্ড রেগে গেছে। রেগে বলছে, তোদের আর কোনোদিন আমি কোনো গল্প করব না, কিচ্ছু করব না। কে বলেছিল পাকামো করতে? বানবিঘার মাঠে আমি যেতে বলেছি? আমি তো গল্প বলেছি। তোরা কেন গেছিস আগে উত্তর দিবি। তো তখন সবাই মিলে হাত পায়ে ধরে বলছে, স্যার আর কোনো দিন হবে না, আমরা এখানে আপনাকে ছুঁয়ে প্রমিস করছি আর কোনো দিন কোনো রকম এরকম জায়গায় এক্সপেরিমেন্ট করবো না, যাবো না। সত্যি ওরা আর কোনোদিন যায়নি, পার্থ তো অন্তত যায়নি, ও যেটা স্বীকার করেছে আমাদের কাছে। এবারে বলছে আমাকে ছুঁয়ে বল, বলছে হ্যাঁ তাই হবে। ভয়ের বিষয়টা আমি তোমাকে বলছি, যেটা পার্থ আর অতনু কি দেখেছিল, হ্যাঁ ঠিক আছে? ওরা মাস্টারমশাইকে আলাদা করে ডেকে বলেছে, ওরা বুদ্ধি করে তো আলাদা করে বলে, কারণ ওরা প্রচন্ড সব থেকে বেশি ভয়ে কিন্তু ওরাই ছিল। কিছু তো ওরা দেখেছে, বাকিরা তো দেখেনি, ওরা অনুমান করে অসুস্থ হয়ে গেছে। হুম মাস্টারমশাইকে আলাদা করে ডেকে বলছে, স্যার একটা জিনিস দেখেছি আমরা, কি বলবো আপনাকে, বলাটা আপনি আগে বলুন, বকবেন না বা আমাদের বাড়িতে জানাবেন না। যত হলো বয়স ছোট, ওরা ভয় পাচ্ছে, যদি গার্জেনকে জানায় গার্জেন তো একেবারে মারবে বা শাসন করবে। মাস্টারমশাই বলছে, আমি প্রমিস করছি বাড়ির লোককে বলবো না, কিন্তু এটাও প্রমিস কর তোরা আর এরকম কোনো কাণ্ড করবি না। তোরা প্রমিস করেছে। এইবারে তোমাকে বলি কি দেখেছিল। অতনু যে পার্থ যেটা দেখেছিল, দুটো টর্চ তুলে দুটো পা থাই থেকে কাটা অবস্থায় আচ্ছা টিকটিকির মতো পেছন দিয়ে উঠছে মালগাড়ি দিকে, মালগাড়ির ছাদে টপে উঠে পেছন দিকে চলে গেল। ওটা পার্থ মানে দেখেছিল। মানে শুধু দুটো পা? শুধু দুটো পা, থাইয়ের মাঝ বরাবর কাটা। ও ওটা দেখেছে। যদিও ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আমরা মেনেও নিচ্ছি ওর হ্যালুসিনেশন হয়েছে, ও ভুল দেখেছে, কাটা পা হতে পারে না, হয়তো ওপর পোর্শনে কেউ ছিল, ও হয়তো বুঝতে পারেনি, হয়তো পুরো একটা লোকই ছিল। যদি তাই হয়, কে এরকম ওই পেছন দিয়ে ওই দেওয়াল ধরে ওঠে না হরর ফিল্মে, দেখো ওই রকম কেউ উঠেছিল, উঠছিল ওরকম পজিশনে। আর অতনু যেটা আরো ভয় দেখেছে, যেটা থেকে ওর টর্চটা হাত থেকে পড়ে যায়, ও যেটা বলেছে, ওর বলতে গিয়েও মানে জল খেতে হয়েছে এক গ্লাস, তারপরে বলেছে যে ও দেখেছে একটা লোক, বেশ মিস্ত্রি টাইপেরই, খালি গা, লুঙ্গি পরা, আচ্ছা লোকটার মাথাটা থ্যাতলানো, কেউ ইট দিয়ে থেতলেছে, মানে রক্তাক্ত হয়ে রয়েছে। একটা পোর্শন মানে সম্ভবত ডান দিকের পোর্শনও বলেছিল থ্যাতলানো, বাদিকের পোর্শনে চোখটা ঠিকরে বেরিয়ে আছে, মানে খুব বাজেভাবে কেউ মুখের মধ্যে অ্যাটাক করলে যা হয় সেই রকম। আর লোকটার আবার কোমরের পোর্শন অব্দি কাটা, ওর আবার নিচে কোনো পোর্শন নেই। লোকটা দুটো হাত বেয়ে ওরকম টিকটিকির মতো পেছন দিয়ে মালগাড়ির ওপরে উঠছে। মানে হতে পারে ওরা যেটা দেখেছে ওটা একটা লোকেরই হয়তো দুটো অংশ, দুটো বা আমি, হ্যাঁ, বা আমি জানি না ওরা কি এক্স্যাক্টলি আলাদা আলাদা দেখেছি কিনা। তো পাথরটা যদিও আমরা মেনে নিলাম হ্যালুসিনেট করেছে, অতনু যেটা দেখেছে ওটা তো মানে মেনে নেওয়াই যাচ্ছে না। তখন মাস্টারমশাই বলেছে যে তুই শিওর দেখেছিস, কোনো চোর ছাচরও হতে পারে। বলছে মাস্টারমশাই আমি পরিষ্কার দেখেছি, কোমরের নিচ থেকে কাটা, কিছু নেই, ও শুধু হাতের সাহায্যে উপরে উঠে যাচ্ছে এরকম পেছন করে। আর ওই যে, হ্যাঁ, একটা মণি যে ঠিকরে বেরিয়েছিল, ও মণিটা না পুরো অতনুর দিকে তাকিয়েছে, মানে ওর মুখটা দেখছে, অতনুর দিকে মুখ তুলে তাকিয়েছে ওঠার সময়। মানে ওই, ডেঞ্জারাস সিন। হুম, ওইটা দেখে অতনু হাত থেকে টর্চটা পড়ে গেছে। তো তখন মাস্টারমশাই কিছু বুঝলেন, উনি বলেন মন্দিরে গিয়ে পুজো দে। উনি নিজে পুজো দিয়ে খুব ভালোবাসতেন স্টুডেন্টদের নাকি, পুজো টুজো দিয়ে ফুল টুল ছুঁইয়েছে, বলছে ফুলটা কাছে রাখবি, গঙ্গা জল, লোহা, আগুন যা হয় এগুলো ছবি, আর ঠাকুরের ফটো মাথায় নিয়ে শুবি, দরকার হলে কোথাও ঝাড়িয়ে নিস, আর ইষ্ট দেবতার নিজে নিজের নাম নিস। মাস্টারমশাই যে ওনার তরফ থেকে যেটুকু করণীয় ওটুকু করেছে। বলেছে এই কাজ ভবিষ্যতে করবি না, আর যদি তোদের কিছু হতো তাহলে আমি কি উত্তর দিতাম তোদের বাবা মাকে। হুম তো ওরা রিয়েলাইজ করেছে এটা ওরা ঠিক করেনি, ওরা যেটা করেছে। তো তারপর থেকে অন্তত পার্থ বলেছে আমি তো অন্তত আর এই ধরনের কোনো কাজ করবোই না, কারণ আমার যা দেখার আমার দেখা হয়ে গেছে, শিক্ষা হয়ে গেছে। তবে আই মাস্ট সে অতনুর তা হরিবল, অতনু যেটা দেখেছে। ওই 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 জায়গাটা কি এখনো এরকমই রয়েছে? এখনো তো শুনেছি হন্টেড নাকি। রিসেন্ট 2 বছর আগে যখন বলেছিল, ও অতটা খবর রাখে না কিন্তু লোক মুখে শুনেছে
বা স্যারের সঙ্গে যোগাযোগ হয় মাঝে মাঝে, শুনেছে যে ওই জায়গাটা এখনো নাকি হন্টেড, এখনো নাকি ওই অবস্থায় অ্যাবান্ডান্ড অবস্থায় পড়ে রয়েছে জায়গাটা। কোনো কিছু এখনো ইন্ডাস্ট্রি বলো, রেসিডেন্ট বলো, কোনো কিছু শুরু হয়নি ঠিক করে। হয়তো শুরু করার চেষ্টা করেছে, হয়তো পারছে না। হয়তো পারছে না, এইরকমও হয়েছে। তো ওটা শুনে আমার খুব ভয় লেগেছিল সেই দিন। সত্যি এটা ভয়ানক, মানে অত্যাধিক ভয়ানক এটা। সামনে যদি এরকম দেখা হয়, মানে বডি নিচটা নেই, আবার একটা দেখছে যে বডির ওপরটা শুধু রয়েছে, আবার নিচটা রয়েছে ওপরটা নেই, উঠে মানে যাচ্ছে। আমি শুধু ভাবছি ওরা সেই সালামত ফিরলো কি করে ওখান থেকে, ওরা যে বেঁচে ঠিকঠাক ফিরে এসছেই অনেক বেশি। এইটাই অনেক কতজন, বেশি। সেটাই সত্যি আর খুব কি। ভয়ানক ঘটনা এটা, সত্যি মানে সামনে চোখের সামনে এরকম দেখলে মানে এইটাই হচ্ছে ব্যাপার যে ভূতের যে ব্যাপারটা, মানে অ্যাকচুয়ালি ভূত নয়, এরকম কোন এন্টিটি চোখের সামনে যে দেখে একমাত্র সেই জানে, সেই ফিল করতে পারে যে কি দেখলাম, কি হলো। বাকি ও ছাড়া আদার্স হয়তো বাড়িতে এসেও যদি বলে ওর ভাইকে, বোনকে বা হুম হুম নিজের হুম। ওয়াইফকে বা মাকে, বাবাকে, তারাও পর্যন্ত বিশ্বাস করবে না। বন্ধু বান্ধব তো অনেক দূরের কথা, বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী তো অনেক দূরের কথা। সত্যিই তাই, এই যে জিনিসটা হচ্ছে ফেস করে সেই একমাত্র বোঝে যে মানে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে একমাত্র। মানে অত কম বয়সে যে ওরা নিজেদেরকে ঠিকঠাক মানে মাথা ঠিক রেখে যে আসতে পেরেছে, এই অনেক বেশি। অনেক এইটাই রকম অনেক। বিপদ হতে পারতো। কারণ ওখানে ওরম অবস্থায় যদি কেউ দেখে, সে নিজেকে ঠিক রাখতে পারবে। সে একদমই মানে পারবে না। ঠান্ডা মাথায় যে একটা ঠিক রেখে নিজেকে ওখান থেকে বেরিয়ে নিয়ে আসা, হুম। বের করে নিয়ে আসা সম্ভব না। তার মধ্যে আবার নিজের সাথে সাথে অত জনকে, হ্যাঁ। সত্যি মানে ভয়ানক ব্যাপার আর কি। ভূতের ব্যাপারটাই এরকমই, মানে ওই যেরকম বললাম সামনে যে দেখেছে সেই, বাকি তো কেউ বিশ্বাস করবে না এটা। না, করবে না, এটাই এটা হচ্ছে সত্যি ব্যাপার। কথা। আর এটাই। করলেও সে প্রচন্ড ভয় পাবে। আমি তো দেখেছি যে দুরকম মানুষ থাকে যাদেরকে আমি ঘটনাগুলো বলি, এক তো হয় হেসে উড়িয়ে দেবে, আর তা না হ্যাঁ, হলে যে শুনবে সে প্রচন্ড বেশি ভয় পেয়ে যাবে। সেটার জন্য সবার সঙ্গে এই ঘটনাটা আমি কমফোর্ট ফিল করি না ঘটনাগুলো শেয়ার করতে। মানে সবাই তো আর সেটাকে সেই সহজভাবে নেবে না, না? সেটাই সেটাই। তারপরে তো এই দেখো, অনেক সময় অনেক কেসই, যেমন আহ ফরেনে একটা ঘটনা খুব প্রসিদ্ধ, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। হুম হুম। ওই যেটা অ্যামিটি ভ্যালি না একটা কি আছে, হ্যাঁ হ্যাঁ। ওই ওইটা কিন্তু অরিজিনাল, কিন্তু ওটাকে কিছুটা কিছু লোক সায়েন্সের দিক থেকে নেয়, কিছু লোক আবার হরের দিক থেকেও নেয়। একবার নিশ্চয়ই নিশ্চয়ই। এবার কোনটা সত্যি যদিও সেটা নিয়ে তর্ক বিতর্ক আছে, মানে কিন্তু এগুলো যারা নিয়ে ফেস রয়েছে। করেছে ওই বাড়িটার ভিতরে যে ফ্যামিলিটা, তারাই একমাত্র জানে যে কি ফেস করছিল। এটাই। বা যারা ইনভেস্টিগেশনে গেছে, প্যারানর্মাল ইনভেস্টিগেশনে ওই বাড়িটাতে, সেখানে তারাও কি ফেস করছে একমাত্র তারাই সামনাসামনি বুঝতে পারবে। মানে দেখো, আমি এই ভূতাবাসের যে আমার যে চ্যানেলটা, এই চ্যানেলটা আমি যেহেতু এখন রানিং করছি, এটার জন্য আমি অনেকের কাছেই গেছি, অনেক পডকাস্টে করেছি, অনেক ইনভেস্টিগেটরের সাথেও করেছি, যারা রিয়েল এক্সপিরিয়েন্স করেছে তাদের কাছেও গেছি। তারাও পর্যন্ত একই কথাই বলেছে, যে তারা আমাকে প্রুফও দেখিয়েছে হুম হুম। যেরকম মানে কোনো এক জায়গায় বাড়ির মধ্যে, বাড়ির আশেপাশে একটা কোনো সমস্যা হচ্ছে, তো বলেছে যে তুমি আহ, মানে ইনভেস্টিগেটর যে তাকে জানিয়েছে এটা যে আমার বাড়ি এরকম সমস্যা হচ্ছে, তো তখন বলে তুমি বাড়ির সব লাইট অফ করে জানলাটা খুলে দিয়ে তোমার ফ্ল্যাশে ছবি তোলো। তো ফ্ল্যাশে আচ্ছা। ছবি তুলেছে, হুম। তোলার পরে ওই ছবিটা পাঠিয়েছিল ওকে। ওই ছবিটা আবার আমাকেও দেখিয়েছিল আমি যখন পডকাস্ট করতে গেছিলাম। ওই ছবিটা তুমি যদি দেখো, তোমার হয়তো 2-3 দিন ঘুমই হবে না রাত্রে। আমাকে শেয়ার করো, নিশ্চয়ই দেখবো। আমার মানে এই আমার ছবিটা এই আমার, বিষয়ে হ্যাঁ, কিউরিওসিটি রয়েছে। আমার কাছে এই ছবিটা আমার কাছে নেই, ওর কাছে আছে, ওর মোবাইল থেকে আমাকে দেখিয়েছিল। আচ্ছা। এবং মানে তারপরে আর একটা জায়গায়ও গেছিল, ওর ইনভেস্টিগেট যেহেতু করে, হুম তো হুম। আর একটা জায়গাতেও গেছিল, সেটা হচ্ছে সেটা কোন জায়গাটা আমার মনে পড়ছে না। ওইখানে এরকম বাড়ির লোক বলতো যে এরকম কিছু রয়েছে আমাদের বাড়িতে। তো তখন হুম। বলেছিল আপনাদের সিসিটিভি ক্যামেরার কিছু ফুটেজ আমাকে দেবেন। তো প্রথম কদিন যখন ফুটেজটা দেখছে, তখন একটা মানে এরকম গোল 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 মানে বেরিয়ে যাচ্ছে সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে, সামনে দিয়ে আচ্ছা। এরকম চলে যাচ্ছে। কিন্তু ওটা কিছুদিন পর থেকে হুম। ওটা মানে এনটিটিটা এনার্জি নিয়ে একটু বড় বড় হচ্ছে, মানে তারপর একটা বাদুড়ের মতন একটা উড়ে গেল। কিন্তু বাদুড় আচ্ছা। না, ওটা ওটা যখন স্লো মোশনে দেখা হয়েছে একটা অন্যরকম, মানে সেই ভিডিওটাও আমাকে দেখিয়েছে। বাপরে। তো এটাই হচ্ছে ব্যাপার যে থাকে, আছে কিছু, হয়তো যারা দেখে তারা বিশ্বাস করে, যারা দেখেনি
তারা কোনোদিনই তারা মানবে না, বিশ্বাস করে উঠতে পারে না, মানবে না, সত্যি কথা। মানবে না। যাই হোক সুমন্তি, অনেক ধন্যবাদ তোমাকে আজকের এই ঘটনাটা শেয়ার করার জন্য পার্থর। সত্যি খুব ভয়ের একটা ঘটনা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ঘটনা আরো শোনার জন্য। আমিও চাইবো সুমন্তি তুমি এরপরে আমাদের চ্যানেলে আবার আসো, আরো ঘটনা নিয়ে আসো, শেয়ার করো ঘটনা। নিশ্চয়ই দাদা, আহ, ঘটনা থাকলে তো অবশ্যই বলবো। অবশ্যই অবশ্যই। তাহলে আজকের মতন এখানেই আমি এপিসোডটা শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে বা নতুন কোনো কল রেকর্ডিং নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার। শিবন্দি, তোমাকেও আবার অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা, তোমার চ্যানেলের মাধ্যমে আমি যে ঘটনা শেয়ার করতে পারছি, আমি সেই কমফোর্ট জোনটা পাচ্ছি, এর জন্য আমি অনেক অনেক বেশি গ্রেটফুল। থ্যাংক ইউ। তাহলে কেমন লাগলো আজকের এই এপিসোডটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভালো ঘটনা এবং ভালো ভালো গেস্টকে আমাদের এই চ্যানেলে নিয়ে আসার। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা যদি চান যে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমে ঘটনা শেয়ার করবেন, তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করব। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।